দর্শক, আপনাদের সামনে পরিচয় করে দিব গল্পকার আহমেদ পিন্টুকে। আমি ফায়ারবক্স এন্টারটেনমেন্ট থেকে গল্পকারের মুখোমুখি হয়েছি। আমি মিজানুর রহমান বেলাল। পিন্টু ভাই, কেমন আছেন? বেলাল ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার লেখালেখি কেমন চলছে বলেন? হ্যাঁ, চলছে। লেখকের কাজে তো লেখালেখি করা, এটা একটা নিরন্তর সংগ্রামের ব্যাপার, নিরন্তর চেতনার বিষয়, সাধনার বিষয়। সেটি ধরেই পথ চলে আর কি। হ্যাঁ, চলছে, লেখালেখি চলছে। গুড। এই মেলায় তো আপনার বই ছিল। হ্যাঁ, বই ছিল। আমরা একে অন্যের সাথে দীর্ঘদিন পরিচয় থাকলেও আজ প্রথম মুখোমুখি হলাম। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফায়ারবক্স এন্টারটেনমেন্টে। আমি মিজানুর রহমান বেলাল। আমার মুখোমুখি হয়েছে গল্পকার, উপন্যাসিক আহমেদ পিন্টু। আহমেদ পিন্টু, কেমন আছেন? হ্যাঁ বেলাল ভাই, ভালো আছি, এবং এই মুহূর্তে আপনার মুখোমুখি হয়ে আরও ভালো লাগছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আহমেদ পিন্টু ভাই, আপনার সাথে আপনার নামের সাথে আহমেদ পিন্টু, এই নামের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় হলেও আজ প্রথম আপনার সামনে আমি মুখোমুখি হয়েছি। আমি যেটা জানতে চাই, আপনি এই যে একটি জেলা শহরে থেকেও আপনি কথা সাহিত্যের একটা শক্ত অবস্থানে বিচরণ করছেন। আপনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, প্রতি মেলায় আপনার বই প্রকাশ হচ্ছে। আপনার এই মেলায় কি বই এসেছিল? এই মেলায় এসেছিল একটা উপন্যাসিকা, একটা নাম হচ্ছে 1905, বঙ্গভঙ্গের উপর লেখা। মূলত যে বঙ্গভঙ্গ হয়েছিল এবং সেই বঙ্গভঙ্গের ফলে হিন্দু মুসলমানদের মধ্যে যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি ছিল, সে সম্প্রীতি ভেঙে গিয়েছিল কোথাও কোথাও, সব জায়গায় নয়। তো সেরকম একটি গ্রামের সহস্র মানুষের যে যাপিত জীবন ছিল, হিন্দু মুসলমান এক হয়ে বসবাস, সহাবস্থান ছিল, মিলন ছিল, সেটি ভেঙে গেল। মূলত সেটি উপন্যাসিকের প্রেক্ষাপট। দুর্দান্ত, দুর্দান্ত। আমি লক্ষ্য করে দেখেছি আপনি সবসময় এই বিষয়ভিত্তিক উপন্যাস লেখেন। এটা কি আপনি পরিকল্পিত, নাকি আসলে লিখতে যে আপনার এই রকম? না, আগে হয়ে গেছে। কোনো স্পেশাল বা মৌলিক কোনো মেসেজ সেখানে নেই। গতানুগতিক লেখায় লিখছে, জাস্ট প্লটটা এদিক ওদিক চেঞ্জ করছে। তো আমি চিন্তা করি যে কোন বিষয়টা টাচ করলে মানুষ উপকৃত হবে। মূলত মানুষ উপকৃত হবে, মানুষের জন্য তো লেখা। মূলত মানুষকে আমি এমন কোনো বার্তা দিব, সেই বার্তা থেকে মানুষ তার জীবনে যে কল্যাণকর যে ঠিকানা আছে সেটি খুঁজে পাবে। আহমেদ পিন্টুর মানুষ এবং 1905 এই উপন্যাসটাও দেখা যাচ্ছে, কিন্তু আহমেদ পিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লক্ষ্য করলে দেখা যায় যে বই বের হয়েছে, বইয়ের সামনে লেখক দাঁড়িয়ে, স্টলের সামনে দাঁড়িয়ে নির্লজ্জভাবে ডেকে ডেকে ফেরিওয়ালার মতো হেঁকে হেঁকে বই বিক্রি করছে। কিন্তু আপনার মেলায় আপনার বই থাকলেও আহমেদ পিন্টু নাই। বিষয়টা আমার ভালো লাগে। এই ক্ষেত্রে এই যে লেখকদের নির্লজ্জতা, এটা দেখার পর আমারও লজ্জায় লাল হয়ে যায়, নীল হয়ে যায়। আপনার কেমন লাগে? আপনার অনুভূতি? আপনার পর্যবেক্ষণ ঠিক আছে। আসলে আমি মনে করি লেখক তার লেখার মধ্য দিয়ে পরিচিত হবে। লেখা লেখককে তুলে আনবে পাঠকের কাছে। লেখক নিজেকে ভাইরাল করে তার লেখা পাঠকের সামনে আনবে, এটি সাহিত্যের জন্য খুবই একটি লজ্জার বিষয়, এবং মনে করি এটা অপসাহিত্যের ব্যাপার। ঠিক আছে, সেটি কখনোই করা যায় না। প্রকৃত লেখক তারা কখনোই কাজ করতে পারে না। ঠিক আছে, এখন সাহিত্যে আমি মনে করি ওই যে পুঁজিবাদী একটা ব্যবসা শুরু হয়েছে সাহিত্য নিয়ে। যে যেখানে আছে, যে পেশায় আছে, সবাই বই লিখছে, বই লিখে সবাই লেখক যায়, এবং লিখতে পারুক আর না পারুক, হ্যাঁ আমি লেখক, আমি লেখক, একটা বই লিখলে আমি লেখক, লেখক বলছি আমি। হ্যাঁ, যাই হোক, এখন এটা আসলে অত্যন্ত বেদনার ব্যাপার। কারণ প্রতি বছর বইমেলা কেন্দ্রিক নর্দমার জঞ্জালের মতো, ডাস্টবিনের পরিত্যক্ত খাবারের মতো অসংখ্য কুখাদ্য সব মেলায় হাজার হাজার বই বের হচ্ছে। এই সব বইয়ের ভিড়ে আপনার মতো একজন ঔপন্যাসিক, কথাসাহিত্যিক এবং গল্পকারের বইগুলো আড়ালে পড়ে যাচ্ছে। এটা আপনি বিনয়ের এবং ভদ্রতার স্বরে হলেও স্বীকার করলেও আমি এটা বলি যে এটা হওয়া উচিত না। এক্ষেত্রে কার দায়িত্ব আছে যে এই কুখাদ্য, অখাদ্য বইমেলায় আবর্জনার ডাস্টবিনে পরিণত করা থেকে মুক্ত করার? কার এই দায়িত্বটা আসলে? আমি মনে করি নাকি
প্রকাশকের? না, আমি মনে করি যেহেতু মেলার আয়োজনটা করে বাংলা একাডেমি, তো বাংলা একাডেমিরই প্রধান দায়িত্ব থাকা উচিত। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলা একাডেমিটা মনিটরিং সেল করবে। সেই সেলটা অন্তত বই দেখবে যে কোন বইগুলো মেলায় ঢুকছে, এগুলো কি সাহিত্য আসলে? লিখলে তো সাহিত্য হবে না, সাহিত্যের লেখাটা ভিন্ন। অবশ্যই। তাহলে তো সব লেখা সাহিত্য হয়ে যেত, সবাই লেখ হয়ে যেত, তা তো হবে না। যেমন মোস্তাক তিশার বই বের হয়েছে, হ্যাঁ, প্রেম কাহিনী, এটাও তো সাহিত্যের মধ্যে। আপনি কি অবাক করা কাণ্ড না? কে কে একজন প্রতারণার মামলায় জেল খাটার পরে জেলখানার ভিতর কি অভিজ্ঞতা, সেটাও একটা মানে একটা বই বের করে ফেলে। এবং সেই বই বিক্রি করার জন্য দেখা যাচ্ছে যে সেই নির্লজ্জ, হ্যাঁ, ভাইরাল ব্যক্তি দাঁড়িয়ে আছে মেলার সামনে, মিডিয়া হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু দেখা যাচ্ছে যে সিরিয়াস ধারার কবি সাহিত্যিকরা বই বের হয়েছে, ফোকাসটুকু নাই, দর্শকদের পাঠকদের সামনে পরিচয় করারও তাদের মূল্যবোধ বা নীতিগত বোধ দেখা যায় না, কিন্তু মিডিয়া তাদের পিছনে দৌড়াচ্ছে। তো এক্ষেত্রে মিডিয়াকে আপনি কি পরামর্শ দেবেন? না, আমি আরেকটু আগে বলি, লেখকের একটা কমিটমেন্ট থাকা উচিত। হ্যাঁ, সেটি হচ্ছে যে আমি কি লিখছি আসলে, এটা কমিটমেন্ট থাকা উচিত, দায়বোধ। আর পাশাপাশি লেখকের একটা নৈতিকতা থাকা দরকার। যার নৈতিকতা নেই সে লেখক হতে পারে না। ঠিক আছে, আমি মানুষ কেমন, আমার মানুষের পরিচয় একরকম, আমি ব্যক্তি মানুষ একরকম, আমার লেখার একরকম, আমার ভাবনা একরকম, কাজ আর একরকম। এটা লেখক হতে পারে না। লেখকের ভাবনা এবং কর্ম এক হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যে ওই যে জেলখানার যে কথাটা বললেন, তো সেক্ষেত্রে এরকম মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। একটা ডিশ ব্যবসায়ী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাকে নিয়েও বইমেলায় হয়েছে। এটা কি আসলে আমাদের লেখকদের, এটা কি আমরা 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 আমাদের জায়গা থেকে, আমিও কবিতা নিয়ে কাজ করছি, নাটক নিয়ে কাজ করছি, লেখালেখির 1.5 দশক 2 দশকের কাছাকাছি আপনিও আছেন, আমরা মেলায় যে কখনো কি হইচই করি না? আমরা কি ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য ইসফিস করে দাঁড়ায় না? আমরা কি করি, লেখার মধ্যে থেকে এই লেখাটা যেন আমার একটা রিচ লেখা যেন পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য ধ্যানমগ্ন থাকি, তাই না? তো আপনার একটা দুইটা বই বের হয়েছে, বইয়ের মান কেমন সেটা বড় কথা নয়, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিকে নিয়ে নাড়াচাড়া হচ্ছে। এটা আসলে এই রোডটা কে করবে? না, আমি একটু বলি, দেখেন, আমি এবারে যে আমার বইটা বের হয়েছে 1905 বঙ্গভঙ্গ নিয়ে, আমি মোটামুটি নিশ্চিত যে এই বঙ্গভঙ্গ নিয়ে আর কোনো লেখায় বইমেলায় নেই। আচ্ছা আচ্ছা। তাহলে এটি আলাদা একটা মর্যাদা বলবো না, আমি আলাদা স্পেস পাওয়া দরকার। আমাকে নিয়ে মিডিয়া হচ্ছে করবে না। আমি ব্যক্তি আহমেদ পিন্টু কোনো পরিচয় নেই। আর যাদের কথা বললেন তাদের ব্যক্তি একটা পরিচয় আছে, পরিচয়টা নোংরাই হোক আর ভালোই হোক, একটা পরিচয় আছে, দেশবাসী তাদেরকে চেনে কোনো না কোনোভাবে। তো মিডিয়া চিন্তা করছে এই মানুষটাকে ফোকাস করলে আমাদের মিডিয়ার ব্যবসাটা ভালো হবে। প্রকাশক চিন্তা করছে এর বইটা বের করতে পারলে আমার বিজনেসটা ভালো হবে। তার মানে এই যে আপনার সিরিয়াস ধারার সাহিত্যটার চেয়ে এখন আপনার সস্তা, হ্যাঁ, বাণিজ্যটাই এখন বড় হয়ে দেখা গেছে। শেষ পর্যন্ত সাহিত্য এখন অপসাহিত্যে পরিণত, হ্যাঁ, পণ্যে পরিণত হয়ে গেছে এখন, একদম। এটা অত্যন্ত বেদনাদায়ক। যাই হোক, এখন লেখালেখির মধ্যে আছেন আমি জানি আপনি প্রচুর বই পড়েন, লেখার পাশাপাশি আপনি পাঠেও নিমগ্ন থাকেন। হ্যাঁ, ম্যাক্সিমাম তরুণ, আপনার সিনিয়রদেরও বলি, নিজের লেখা, নিজের বই, এটা নিয়েই ব্যস্ত থাকে, পাঠ ক্ষমতা নাই। সিনিয়ররা বলে এখনকার তরুণরা ভালো লিখছে না, আর জুনিয়ররা সিনিয়রদের সম্মান করছে না। তারা বলে যে মন্দাতের আমলের লেখালেখি, ওটা এই ধারার না, সমসাময়িক না। এই যে সিনিয়র আর জুনিয়রদের দ্বন্দ্ব, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? না, এখানে দায়ভার শুধুমাত্র যে জুনিয়রদের তা না, সিনিয়রদের দায়ভার আছে। সিনিয়র লেখকরা কী লিখছে আমি বলি। এখন দেখেন আপনার এই বর্তমান বিশ্বায়নে কী বিষয় রয়েছে। জলবায়ু পরিবর্তন একটা প্রকট সমস্যা আমাদের, উষ্ণতা, বিশ্ব উষ্ণতা, জঙ্গিবাদ, পুঁজিবাদী বৈষম্য, এই যে এখন বিশ্বের যে সংকটময় বিষয়গুলো, এগুলো কিন্তু কোনো বড় বড় লেখকের লেখায় দেখা যাচ্ছে না। তাহলে বড় বড় লেখকরা আবার কী লিখছে? তো সেক্ষেত্রে তাদেরকে দায়ভার নিতে হবে। আবার জুনিয়ররা যেহেতু খুব কম পড়াশোনা করে, বিধায় তারাও এইসব বিষয়ে ঢুকতে পারছে না। তারা চিন্তা করছে যে কোনটা লিখলে আমার বইটা বেশি প্রচার পাবে, মানুষের কাছে এটা ভাইরাল হয়ে যাবে, বেশি বিক্রি হবে, এইরকম থিঙ্কিং থেকে তারা লেখার চেষ্টা করছে। তো দুই দিক থেকে দায়ভার দুই পক্ষেরই রয়েছে। তো মাঝখান থেকে যেটা বললেন আপনি, যে ভালো উৎকর্ষময় কোনো সাহিত্য সৃষ্টি হচ্ছে না। আপনি কখনোই দেখি নাই পুরস্কার নিয়ে মাতামাতি, পুরস্কার নিয়ে মাথা ব্যথা।
কিন্তু দেখা যাচ্ছে যে নাম বলবো না, এমন একটা পুরস্কার নেওয়ার জন্য মানে এত পরিমাণ লবিং, আত্মপ্রচার, এসবের যেই নির্লজ্জতা প্রকাশ পাচ্ছে, সে যে পরিমাণ ওই পুরস্কারটা নেওয়ার জন্য উনি সময় ব্যয় করছেন, সেই পরিমাণ যদি একটা ভালো লেখার পিছনে Right. সময় দিতেন, পুরস্কারটা ওনার ঘরে আসতেন। আর সবশেষে বলবো, পুরস্কার নেওয়ার জন্য লেখকরা সরাসরি সোশ্যাল মিডিয়ায় বা তার লেখার মাধ্যমে, ইন্টারভিউয়ের মাধ্যমে ক্ষোভ জানাচ্ছে। একজন লেখকের পুরস্কার খুবই কি গুরুত্বপূর্ণ? না, মোটেই গুরুত্বপূর্ণ নয়। তবে লেখক পুরস্কার প্রত্যাশা করতে পারে, আমিও প্রত্যাশা করি। সেটি যদি আমার লেখা আমাকে এনে দেয়, হ্যাঁ, আমি কেন দৌড়াবো পুরস্কারের পেছনে? হ্যাঁ, খুঁটির জোরে আমার লেখা যদি এনে দেয় আমাকে, সেটা আমি গ্রহণ করবো। অনেকে তো খুঁটির জোরে নেওয়ার হ্যাঁ, চেষ্টা নেয়। করছে। আবার দেখেন আপনি, আমাদের এই যে এই সময়ের সবচেয়ে আলোচিত লেখক শহীদুল জহির, উনি মারা গেছেন। তো উনি যখন মৃত্যুবরণ করলেন, উনি যে লেখালেখি করতেন পত্রিকায়, আমি মোটামুটি নিশ্চিত যে পত্রিকায় উনি যে লেখক, এই শব্দটা আসেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে ওটা কোনো পুরস্কার নেই, কিচ্ছু নেই। এখন সবচেয়ে আলোচিত তার জীবন ও রাজনৈতিক বাস্তবতা, যে উপন্যাসটা। তো এরকম তো আরও লেখক রয়েছে। লেখাই তো মূল বিষয়। অবশ্যই। পুরস্কার দিয়ে কি হবে? পুরস্কার আমাকে বেঁচে রাখতে পারবে? না। অনেক বাংলা একাডেমি পুরস্কার লেখক রয়েছে, 21 পদকও পেয়েছে, যাদের নাম কেউ চেনে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে ধুলোই মিশে গেছে, লেখা পচে একদম ডাস্টবিনে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমার জানা মতে অনেক লেখক আছে। কি হবে লেখা দিয়ে? লেখাতে কি হবে? লেখাকে তো বাঁচতে হবে। আমি যে উদ্দেশ্য নিয়ে লিখছি, যে বার্তা আমি দিচ্ছি, সে বার্তা তো মানুষের কাছে পৌঁছতে হবে। অবশ্যই। আমি লিখছি কেন? আমার তো উদ্দেশ্য আছে। অবশ্যই। সেই উদ্দেশ্যে যদি বাস্তবায়িত না হয়, তা আমি লিখে কি করবো? এ লেখা কি অর্থ? খুব সুন্দর কথা বলেছেন আহমেদ পিন্টু। আপনি লেখক না হলে আপনি কি হতেন? আমি আসলে সেরকম ভাবি না। আমি মনে করি যে লেখক সত্তা জন্মগত। হ্যাঁ, লেখক নির্যাস নিয়েই একজন লেখক জন্ম নেয়। সেটিকে সে শান দিয়ে দিয়ে হয়তো অনেক বড় লেখকে পরিণত হয়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সত্তা থাকতে হবে, নির্যাস থাকতে হবে। হুট করে আমি বলবো যে আমি লেখক হব, এটা হতে পারে না। যেমন ইংল্যান্ডের একজন লেখক আছে, সরি নামটা মনে পড়ছে না। উনি 65 বছর বয়সে একটি উপন্যাস লিখে, 65 বছরে? হ্যাঁ, বয়সের উপন্যাস লিখে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তো সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনি এত বছর বয়সে লিখলেন, হঠাৎ করে আপনি লেখক হয়ে গেলেন? নো, আমি ছোট থেকে লেখালেখি করি, কিন্তু বইটা আমি এখন বের করেছি 65 বছর বয়সে, সাধনা বই। তো আসলে বিষয় হচ্ছে এরকম। এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে প্রকাশকরা একজন গল্পকার বা উপন্যাস লেখে, এরকম কথা সাহিত্যকে বলতেছে আপনার বই প্রকাশ করতে চাই, 3 দিনে 4 দিনে বা 1 সপ্তাহে বা 15 দিনে একটা উপন্যাস লিখে ফেলছে। আপনার এই 65 বছর তো দূরের কথা, 65 দিনও তো সময় দেয় লাগে না। হ্যাঁ, আপনি দেখেন রবি ঠাকুরের 12টা উপন্যাস, উনি 80 বছর বেঁচে ছিলেন। ইচ্ছে করলে তো উনি 1000 উপন্যাস লিখতে পারতেন। পারেননি কেন? লিখেননি কেন? এটা তো সম্ভব না আসলে। হ্যাঁ, কোনো কবির কথা শুনেছি আমি, যে একটা কবিতার লাইনের জন্য তাকে 10 মাস অপেক্ষা করতে হয়েছে। এরকম আমি শুনেছি, পড়েছিও আমি। ঠিক আছে, তাই লেখা তো সাধনার বিষয়, ভিতর থেকে আসতে হবে, তাই না? আমি কি লিখবো আমাকে তো ঠিক করতে হবে আগে। আমি অযথা একটা লিখে এটা জ্যাম করে পেজ ভরিয়ে তুলে মানুষের উপস্থাপন করে আমি বললাম আমি লেখক। এই যে লেখক হওয়ার জন্য লেখা, এটা না। লেখা বলে দেবে আমি লেখক কি না, তাই না? আমি বলবো কেন? লেখা বলবে যে আমি লেখক কি না, সেটি হওয়া উচিত বলে মনে করি আমি। ঠিক আছে। আপনি কথা সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেছেন, কবিতা নিয়েও আসেন, কাব্যগ্রন্থ প্রকাশক, সেই কামনায় থাকলো সেই স্বাস্থ্য আপনার সুস্বাস্থ্য, এবং সুস্বাস্থ্য কামনা করছি। সুন্দর জীবনযাপন করুন, ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। পিন্টু ভাই, আবার দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে, হয়তো আবার মুখোমুখি হব। আমার মুখোমুখি হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমার সামনে উপস্থিত হয়েছিলেন একজন শক্তিশালী কবি, কথাসাহিত্যিক এবং গল্পকার আহমেদ পিন্টু। আবারও নতুন কোনো পর্বে আপনাদের সামনে আর একজন নতুন অতিথিকে নিয়ে আমি উপস্থিত হব, মিজানুর রহমান বেলাল, ফায়ারবক্স এন্টারটেনমেন্টে। প্রতিটা পর্বে নতুন নতুন মানুষের মুখে আমি সামনে আসব। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।